নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1834 সালে বর্তমান পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলাধীন নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন হুগলির ডেপুটি কালেক্টর। মাতার নাম উল্লেখ পাওয়া যায় না। তিনি মেদিনীপুর জেলা স্কুল ও হুগলি কলেজে পড়াশোনা করেন। বর্ধমান কমিশনার অফিসে কেরানি হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বাংলা সন 1284 থেকে 1289 পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তিত বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন। এছাড়া 1280 থেকে 1282 বাংলা সনে ভ্রমণ নামক মাসিক পত্রিকা সম্পাদনা করেন। 1899 সালে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু ঘটে। পালামৌ প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শনে প্রমথনাথ বসু লেখক নাম নিয়ে। এছাড়া তিনি উপন্যাস, গল্প, প্রবন্ধসহ বেশ কিছু গ্রন্থ প্রণয়ন করেন। কণ্ঠমালা, মাধবীলতা তার 2টি উপন্যাস, জালপ্রপাত চাঁদ তার ইতিহাসভিত্তিক উপন্যাস। তার 2টি গল্পের নাম রামেশ্বরের অদৃষ্ট ও দামিনী। এছাড়া 1864 সালে প্রকাশিত হয় তার গবেষণামূলক ইংরেজি গ্রন্থ বেঙ্গল রায়টস, দেয়ার রাইটস অ্যান্ড লাইবিলিটিস। বলা হয় এই গ্রন্থ পাঠ করে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেন। বিহারের পালামৌ ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মক্ষেত্র। 2 বছরের মাথায় তিনি পালামৌ থেকে প্রত্যাবর্তন করেন। সেখানকার স্মৃতি নিয়ে রচনাসমূহই পরে পালামৌ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তাহলে শুনতে থাকুন শ্রী সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ, আজকের প্রথম পর্ব। বহুকাল হইল আমি একবার পালামৌ প্রদেশে গিয়াছিলাম। প্রত্যাগমন করিলে পর সেই অঞ্চলের বৃত্তান্ত লিখিবার নিমিত্ত 2-1 বন্ধুবান্ধব আমাকে পুনঃ পুনঃ অনুরোধ করিতেন। আমি তখন তাহাদের উপহাস করিতাম। এক্ষণে আমায় কেহ অনুরোধ করে না, অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসিয়াছি। তাৎপর্য বয়স। গল্প করা এই বয়সের রোগ। কেহ শুনুন বা না শুনুন, বৃদ্ধ গল্প করে। অনেক দিনের কথা লিখিতে বসিয়াছি, সকল স্মরণ হয় না। পূর্বে লিখিলে যাহা লিখিতাম, এক্ষণে যে তাহাই লিখিতেছি এমতো নহে। পূর্বে সেই সকল নির্জন পর্বত, কুসুমিত কানন প্রভৃতি যে চক্ষে দেখিয়াছিলাম, সে চক্ষু আর নাই। এখন পর্বত কেবল প্রস্তরময়, বন কেবল কণ্টকাকীর্ণ, অধিবাসীরা কেবল কদাচারী বলিয়া স্মরণ হয়। অতএব যাহারা বয়োগুণে কেবল শোভা সৌন্দর্য প্রবৃত্তি ভালোবাসেন, বৃদ্ধের লেখায় তাহাদের কোনো প্রবৃত্তি পরিতৃপ্ত হইবে না। যখন পালামৌ যাওয়া আমার একান্ত স্থির হইল, তখন জানি না যে সে স্থান কোন দিকে, কত দূরে। অতএব ম্যাপ দেখিয়া পথ স্থির করিলাম। হাজারিবাগ হইয়া যাইতে হবে। এই বিবেচনায় ইনল্যান্ড ট্রানজিট কোম্পানির ডাকগাড়ি ভাড়া করিয়া রাত্রি 1:30 প্রহরের সময় রানীগঞ্জ হইতে যাত্রা করিলাম। প্রাতে বরাকর নদীর পূর্ব পারে গাড়ি থামিল। নদী অতি ক্ষুদ্র, তৎকালে অল্পমাত্র জল ছিল। সকলেই হাঁটিয়া পার হইতেছে, গাড়ি ঠেলিয়া পার করিতে হইবে। অতএব গাড়োয়ান কুলি ডাকিতে গেল। পূর্ব পার হইতে দেখিলাম যে অপর পারে ঘাটের ওপরেই একজন সাহেব বাঙ্গালায় বসিয়া পাইপ টানিতেছেন। সম্মুখে একজন চাপরাশি একরূপ গৈরিক মৃত্তিকা হস্তে দাঁড়াইয়া আছে। যে ব্যক্তি পারার্থ সেই ঘাটে আসিতেছে, চাপরাশি তাহার বাহুতে সেই মৃত্তিকা দ্বারা কি অঙ্কপাত করিতেছে।
পারার্থীর মধ্যে বন্যলোকই অধিক। তাহাদের যুবতীরা মৃত্তিকারঞ্জিত আপন আপন বাহুর প্রতি আর নয়নে চাহিতেছে আর হাসিতেছে, আবার অন্যের অঙ্গে সেই অঙ্কপাত কিরূপ দেখাইতেছে তাহাও এক একবার দেখিতেছে। শেষে যুবতীরা হাসিতে হাসিতে দৌড়িয়া নদীতে নামিতেছে। তাহাদের ছুটাছুটিতে নদীর জল উচ্ছ্বসিত হইয়া কুলের ওপর উঠিতেছে। আমি অন্যমনস্কে এই রঙ্গ দেখিতেছি। এমতো সময়ে কুলিদের কতকগুলি বালক বালিকা আসিয়া আমার গাড়ি ঘেরিল। সাহেব একটি পয়সা, সাহেব একটি পয়সা, এই বলিয়া চিৎকার করিতে লাগিল। ধুতি চাদর পরিয়া আমি নিরীহ বাঙালি বসিয়া আছি। আমায় কেন সাহেব বলিতেছে তাহা জানিবার নিমিত্ত বলিলাম, আমি সাহেব নহি। একটি বালিকা আপন ক্ষুদ্র নাসিকাস্থ অঙ্গুরীবৎ অলঙ্কারের মধ্যে নখ নিমজ্জন করিয়া বলিল, হাঁ, তুমি সাহেব। আর একজন জিজ্ঞাসা করিল, তবে তুমি কি? আমি বলিলাম, আমি বাঙালি। সে বিশ্বাস করিল না, বলিল, না, তুমি সাহেব। তাহারা মনে করিয়া থাকিবে যে গাড়ি চড়ে সে অবশ্য সাহেব। এই সময় একটি 2 বৎসর বয়স্ক শিশু আসিয়া আকাশের দিকে মুখ তুলিয়া হাত পাতিয়া দাঁড়াইল। কেন হাত পাতিল তাহা সে জানে না। সকলে হাত পাতিয়াছে দেখিয়া সেও হাত পাতিল। আমি তাহার হস্তে একটি পয়সা দিলাম। শিশু তাহা ফেলিয়া দিয়া আবার হাত পাতিল। অন্য বালক সে পয়সা কুড়াইয়া লইলে শিশুর ভগিনীর সাথে তাহার তুমুল কলহ বাঁধিল। এই সময় আমার গাড়ি অপর পারে গিয়া উঠিল। বরাকর হইতে 2-1টি ক্ষুদ্র পাহাড় দেখা যায়। বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস। মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহা আর আশ্চর্য কি। বাল্যকালে পাহাড় পর্বতের পরিচয় অনেক শোনা ছিল। বিশেষত একবার এক বৈরাগী আখড়ায় চুনকাম করা এক গিরি গোবর্ধন দেখিয়া পাহাড়ের আকার অনুভব করিয়া লইয়াছিলাম। কৃষক কন্যারা শুষ্ক গোময় সংগ্রহ করিয়া যে স্তূপ করে, বৈরাগীর গোবর্ধন তাহা অপেক্ষা কিছু বড়। তাহার স্থানে স্থানে 4-5খানি ইষ্টক গাঁথিয়া এক একটি চূড়া করা হইয়াছে। আবার সর্বোচ্চ চূড়ার পার্শ্বে এক সর্পফনা নির্মাণ করিয়া তাহা হরিৎ পীত নানা বর্ণে চিত্রিত করা হইয়াছে। পাছে সর্পের প্রতি লোকের দৃষ্টি না পড়ে, এই জন্য ফনাটি কিছু বড় করিতে হইয়াছে। কাজেই পর্বতের চূড়া অপেক্ষা ফনাটি বড় হইয়া পড়িয়াছে। তাহা মিস্ত্রির গুণ নহে, বৈরাগীরও দোষ নহে। সর্পটি কালীয় দমনের কালীয়। কাজেই যে পর্বতের উপর কালীয় উঠিয়াছে, সে পর্বতের চূড়া অপেক্ষা তাহার ফনা যে কিছু বৃহৎ হইবে, ইহার আর আশ্চর্য কি। বৈরাগীর এই গিরি গোবর্ধন দেখিয়া বাল্যকালে পর্বতের অনুভব হইয়াছিল। বরাকরের নিকট পাহাড়গুলি দেখিয়া আমার সেই বাল্য সংস্কারের কিঞ্চিত পরিবর্তন হইতে আরম্ভ হইল। অপরাহ্নে দেখিলাম একটি সুন্দর পর্বতের নিকট দিয়া গাড়ি যাইতেছে। এত নিকট দিয়া যাইতেছে যে পর্বতস্থ ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরের ছায়া পর্যন্ত দেখা যাইতেছে। গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিয়া আমি নামিলাম। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথা যাইবেন? আমি বলিলাম, একবার এই পর্বতে যাইব। সে হাসিয়া বলিল, পাহাড় এখান হইতে অধিক দূর, আপনি সন্ধ্যার মধ্যে তথায় পৌঁছিতে পারিবেন না। আমি এ কথা কোনরূপে বিশ্বাস করিলাম না। আমি স্পষ্ট দেখিতেছিলাম পাহাড় অতি নিকট, তথা যাইতে আমার 5 মিনিটও লাগিবে না। অতএব গাড়োয়ানের নিষেধ না শুনিয়া আমি পর্বতাভিমুখে চলিলাম। 5 মিনিটের স্থলে 15 মিনিটকাল দ্রুত পদবিক্ষেপে গেলাম। তথাপি পর্বত পূর্বমতো সেই 5 মিনিটের পথ বলিয়া বোধ হইতে লাগিল। তখন আমার ভ্রম বুঝিতে পারিয়া গাড়িতে ফিরিয়া আসিলাম। পর্বত সম্বন্ধে দূরতা স্থির করা বাঙালির পক্ষে বড় কঠিন। ইহার প্রমাণ পালাউমো গিয়া আমি পুনঃ পুনঃ পাইয়াছিলাম। পর দিবস প্রায় 2 প্রহরের সময় হাজারিবাগ পৌঁছিলাম। তথায় গিয়া শুনিলাম কোনো সম্ভ্রান্ত ব্যক্তির বাটিতে আমার আহারের আয়োজন হইতেছে। প্রায় 2 দিবস আহার হয় নাই।
অতএব আহার সম্বন্ধীয় কথা শুনিবা মাত্র ক্ষুধা অধিকতর প্রদীপ্ত হইল। যিনি আমার নিমিত্ত উদ্যোগ করিতেছেন তিনি আমার আগমন বার্তা কিরূপে জানিলেন তাহা অনুসন্ধান করিবার আর অবকাশ হইল না। আমি তৎক্ষণাৎ তাহার বাটিতে গাড়ি লইয়া যাইতে অনুমতি করিলাম। যাহার বাটিতে যাইতেছি তাহার সহিত আমার কখনো চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি, সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে, কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় করি নাই। কেননা বঙ্গবাসী মাত্রই সজ্জন, বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা। যাহা নিন্দা শোনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রী কাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লোভী, কৃপণ, বঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভালো কাপড়, ভালো জুতা পরায় কেবল আমাদের সন্তানকে কাদাইবার জন্য। তাহারা আপনার পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয় কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ট প্রতিবাসীরা। যাহাদের প্রতিবাসী নাই তাহাদের ক্রোধ নাই, তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসী পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রম পার্শ্বে প্রতিবাসী বসাও, 3 দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে। দ্বিতীয় দিনে প্রতিবাসীর গরু আসিয়া কমণ্ডলু ভাঙিবে। তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষিপত্নীকে অলঙ্কার দেখাইবে। তাহার পরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি ম্যাজিস্ট্রেটের দরখাস্ত করিতে হইবে। এক্ষণে সে সকল কথা যাক। যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিলে তাহা কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া আমার প্রথমে ভ্রম হইল। পরক্ষণেই সে ভ্রম গেল। বারান্দায় গুটিকত বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন। তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম। আমাকে দেখিয়া তাহারা সকলেই সাদরে অগ্রসর হইলেন। না চিনিয়া যাহার অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম তিনিই বাটির কর্তা। তিনি শতলোক সমভিব্যাহারে থাকিলেও আমার দৃষ্টি বোধ হয় প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত। সেরূপ প্রসন্নতা ব্যঞ্জক ওষ্ঠ আমি অতি অল্প দেখিয়াছি। তখন তাহার বয়ক্রম বোধহয় 50 অতীত হইয়াছিল। বৃদ্ধের তালিকায় তাহার নাম উঠিয়াছিল। তথাপি তাহাকে বড় সুন্দর দেখিয়াছিলাম। বোধহয় সেই প্রথম আমি বৃদ্ধকে সুন্দর দেখি। যে সময়ের কথা বলিতেছি আমি তখন নিজে যুবা। অতএব সে বয়সে বৃদ্ধকে সুন্দর দেখা ধর্মসঙ্গত নহে। কিন্তু সে দিবস এরূপ ধর্মবিরুদ্ধ কার্য ঘটিয়াছিল। এক্ষণে আমি নিজে বৃদ্ধ, কাজেই প্রায় বৃদ্ধকে সুন্দর দেখি। একজন মহানুভব বলিয়াছিলেন যে মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। এক্ষণে আমি তাহার ভূয়সী প্রশংসা করি। প্রথম সম্ভাষণ সমাপন হইলে পর স্নানাদি করিতে যাওয়া গেল। স্নান গোছলখানায় ইংরেজি মতেই হইল, কিন্তু আহার ঠিক হিন্দু মতে হয় নাই। কেননা তাহাতে পলাণ্ডুর আধিক্য ছিল। পলাণ্ডু হিন্দু ধর্মের বড় বিরোধী। তদ্ভিন্ন আহারের আর কোনো দোষ ছিল না। স্বঘৃত আতপান্ন আর দেবী দুর্লভ ছাগ মাংস, এই দুই নির্দোষী। পাক সম্বন্ধে পলাণ্ডুর উল্লেখ করিয়াছি, কিন্তু পিঁয়াজ উল্লেখ করাই আমার ইচ্ছা ছিল। পিঁয়াজ যাবনিক শব্দ, এই ভয়ে পলাণ্ডুর উল্লেখ করিয়া সাধুগণের মুখ পবিত্র রাখিয়াছি। কিন্তু পিঁয়াজ পলাণ্ডু এক দ্রব্য কিনা এই বিষয়ে আমার বহুকালাবধি সংশয় আছে। একবার পাঞ্জাব অঞ্চলের এক বৃদ্ধ রাজা জগন্নাথ দর্শন করিতে যাইবার সময় মেদিনীপুরে 2-1 দিন অবস্থিতি করেন। নগরের ভদ্রলোকেরা তাহার সহিত সাক্ষাৎ করিবার প্রার্থনা করিলে তিনি কি প্রধান কি সামান্য সকলের সহিত সাক্ষাৎ করিয়া নানা প্রকার আলাপ করিতেছিলেন। এমত সময় তাহাদের মধ্যে একজন জোর হস্তে বলিলেন, আমরা শুনিয়াছিলাম যে মহারাজ হিন্দু চূড়ামণি, কিন্তু আসিবার সময় আপনার পাকশালার সম্মুখে পলাণ্ডু দেখিয়া আসিয়াছি। বিস্ময়াপন্ন রাজা পলাণ্ডু এই শব্দ বারবার উচ্চারণ করিয়া
তৎক্ষণাৎ তদারকের নিমিত্ত স্বয়ং উঠিলেন। নগরস্থ ভদ্রলোকেরাও তাহার পশ্চাৎবর্তী হইলেন। রাজা পাকশালার সম্মুখে দাঁড়াইলে একজন বাঙালি পেঁয়াজের স্তূপ দেখাইয়া দিল। রাজা তখন হাসিয়া বলিলেন, ইহা পলাণ্ডু নহে, ইহাকে পেঁয়াজ বলে। পলাণ্ডু অতি বিষাক্ত সামগ্রী, তাহা কেবল ঔষধে ব্যবহার হয়। সকল দেশে তাহা জন্মে না। যে মাঠে জন্মে, মাঠের বায়ু দূষিত হইয়া যায়। এই ভয়ে সে মাঠ দিয়া কেহ যাতায়াত করে না। সে মাঠে আর কোনো ফসল হয় না। রাজার এই কথা যদি সত্যি হয়, তাহা হইলে অনেকে নিশ্চিন্ত হইতে পারেন। পলাণ্ডু আর পেঁয়াজ এক সামগ্রী কিনা তাহা পশ্চিম প্রদেশে অনুসন্ধান হইতে পারে। বিশেষত যে সকল বঙ্গবাসীরা সিন্ধু দেশ অঞ্চলে আছেন, বোধহয় তাহারা অনায়াসেই এই কথার মীমাংসা করিয়া লইতে পারেন। আহারান্তে বিশ্রামগৃহে বসিয়া বালকদিগের সহিত গল্প করিতে করিতে বালকদের শয়নঘর দেখিতে উঠিয়া গেলাম। ঘরটি বিলক্ষণ পরিসর। তার চারিকোণে চারিখানি খাট পাতা, মধ্যস্থলে আর একখানি খাট রহিয়াছে। জিজ্ঞাসা করায় বালকেরা বলিল, চারিকোণে আমরা 4 জন শয়ন করি, আর মধ্যস্থলে মাস্টার মহাশয় থাকেন। এই বন্দোবস্ত দেখিয়া বড় পরিতৃপ্ত হইলাম। দিবারাত্র ছাত্রদের কাছে শিক্ষক থাকার আবশ্যকতা অনেকে বুঝেন না। বালকদের শয়নঘর হইতে বহির্গত হইয়া আরেক ঘরে দেখি এককাদি সুপক্ক মর্তমান রম্ভা দোদুল্যমান রহিয়াছে। তাহাতে একখানি কাগজ ঝুলিতেছে। পড়িয়া দেখিলাম, নিত্য যত কদলী কাদি হইতে ব্যয় হয়, তাহাই তাহাতে লিখিত হইয়া থাকে। লোকে সচরাচর ইহাকে ক্ষুদ্র দৃষ্টি, ছোট নজর ইত্যাদি বলে, কিন্তু আমি তাহা কোনরূপে ভাবিতে পারিলাম না। যেরূপ অন্যান্য বিষয়ের বন্দোবস্ত দেখিলাম, তাহাতে কলাকাদির হিসাব দেখিয়া বরং আরও চমৎকৃত হইলাম। যাহাদের দৃষ্টি ক্ষুদ্র, তাহারা কেবল সামান্য বিষয়ের প্রতি দৃষ্টি রাখে, অন্য বিষয়ে দেখিতে পায় না। তাহারা যথার্থই নীচ। কিন্তু আমি যাহার কথা বলিতেছি, দেখিলাম তাহার নিকট বৃহৎ সূক্ষ্ম সকলই সমভাবে পরিলক্ষিত হইয়া থাকে। অনেকে আছেন বড় বড় বিষয়ে মোটামুটি দেখিতে পারেন, কিন্তু সূক্ষ্ম বিষয়ের প্রতি তাহাদের দৃষ্টি একেবারে পড়ে না। তাহাদের প্রশংসা করি না। যাহারা বৃহৎ সূক্ষ্ম একত্র দেখিয়া কার্য করেন, তাহাদেরই প্রশংসা করি। কিন্তু এরূপ লোক অতি অল্প। কলাকাদির ফর্দ সম্বন্ধে বালকদিগের সহিত কথা কহিতে কহিতে জানিলাম যে, একদিন এক চাকর লোভ সম্বরণ করিতে না পারিয়া 2টি সুপক্ক রম্ভা উদরস্থ করিয়াছিল। গৃহস্থের সকল বিষয়েই দৃষ্টি আছে, সকল বিষয়েরই হিসাব থাকে, কাজেই চুরি ধরা পড়িল। তখন তিনি চাকরকে ডাকিয়া চুরির জন্য জরিমানা করিলেন। পরে তাহার লোভ পরিতৃপ্ত করিবার নিমিত্ত যত ইচ্ছা কাদি হইতে রম্ভা খাইতে অনুমতি করিলেন। চাকর উদর ভরিয়া রম্ভা খাইল। অপরাহ্নে আমি উদ্যানে পদচারণ করিতেছি। এমত সময়ে গৃহস্থ কাছারি হইতে প্রত্যাগত হইলেন। পরে আমাকে সমবিহারে লইয়া বাগান, পুষ্করিণী, সমুদয় দেখাইতে লাগিলেন। যে স্থান হইতে যে বৃক্ষটি আনাইয়াছেন, তাহারও পরিচয় দিতে লাগিলেন। মধ্যাহ্নকালে কলাকাদি সম্বন্ধে যাহা দেখিয়াছি এবং শুনিয়াছি, তাহা তখনও আমার মনে পুনঃ পুনঃ আলোচিত হইতেছিল। কাজেই আমি কদলী বৃক্ষের প্রসঙ্গ না করিয়া থাকিতে পারিলাম না। বলিলাম, আমার ধারণা ছিল এ অঞ্চলে রম্ভা জন্মে না, কিন্তু আপনার বাগানে যথেষ্ট দেখিতেছি। তিনি উত্তর করিলেন, এখানে বাজারে কলা পাওয়া যায় না। পূর্বে কাহারও বাটিতেও পাওয়া যাইত না। লোকের সংস্কার ছিল যে এই প্রস্তরময় মৃত্তিকায় কলার গাছ রস পায় না, শুকাইয়া যায়। আমি তাহা বিশ্বাস না করিয়া দেশ হইতে তেল আনিয়া পরীক্ষা করিলাম। এক্ষণে আমার নিকট হইতে তেল লইয়া সকল সাহেবই বাগানে লাগাইয়াছেন। এখন আর এখানে কদলীর অভাব নাই। এই রূপ কথাবার্তা কহিতে কহিতে আমরা উদ্যানের এক প্রান্তভাগে আসিয়া উপস্থিত হইলাম। তথায় 2টি স্বতন্ত্র ঘর দেখিয়া আমি জিজ্ঞাসা করায় গৃহস্থ বলিলেন, উহার একটিতে আমার নাপিত থাকে, অপরটিতে আমার ধোপা থাকে। উহারা সম্পূর্ণ আমার বেতনভোগী চাকর নহে, তবে উভয়কে আমার বাটিতে স্থান দিয়া এক প্রকারে আবদ্ধ করিয়াছি। এখন যখনই আবশ্যক হয় তখনই তাহাদের পাই। ধোপা নাপিতের কষ্ট
পূর্বে আর কোনো উপায় নিবারণ করিতে পারি নাই। সন্ধ্যার পর দেখিলাম শিক্ষক সম্মুখে বালকেরা যে টেবিলে বসিয়া অধ্যয়ন করিতেছে তথায় একত্র এক স্থানে 3টি সেজ জ্বলিতেছে। অন্য লোক যাহারা কদলির হিসাব রাখেন না তাহারা বালকদের নিমিত্ত একটি সেজ দিয়া নিশ্চিন্ত হন, আর যিনি কদলির হিসাব রাখেন তিনি এই অতিরিক্ত ব্যয় কেন স্বীকার করিতেছেন জানিবার নিমিত্ত আমার কৌতূহল জন্মিল। শেষে আমি জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ইহা অপব্যয় নহে। অল্প আলোকে অধ্যয়ন করিলে বালকের চক্ষু দুর্বল হইবার সম্ভাবনা, যথেষ্ট আলোকে অধ্যয়ন করিলে 40-এর বহু পরে চালসা ধরে। উচ্চ পদস্থ সাহেবরা সর্বদাই তাহার বাটিতে আসিতেন এবং তাহার সহিত কথাবার্তায় পরমাপ্যায়িত হইতেন। বাঙালিরা ছোট বড় সকলেই তাহার সৌজন্যে বাধ্য ছিলেন। যে কুঠিতে তিনি বাস করিতেন সেরূপ কুঠি সাহেবদেরও সচরাচর দেখিতে পাওয়া যায় না। কুঠিটি যেরূপ পরিষ্কৃত ও সুসজ্জীভূত ছিল তাহা দেখিলে যথার্থই সুখ হয়, মনও পবিত্র হয়। মনের ওপর বাসস্থানের আধিপত্য বিলক্ষণ আছে। যাহারা অপরিষ্কৃত ক্ষুদ্র ঘরে বাস করে প্রায় দেখা যায় তাহাদের মন সেইরূপ অপরিষ্কৃত ও ক্ষুদ্র। যিনি বিশ্বাস না করেন তিনি বলিতে পারেন যে যদি এ কথা সত্য হয় তাহা হইলে অধিকাংশ বাঙালির মন ক্ষুদ্র ও অপরিষ্কৃত হইত। আমরা এ কথা লইয়া কোনো তর্ক করিব না। আমরা যেমন দেখিতে পাই সেই মতো শিখিয়াছি। যাহাকে উপলক্ষ করিয়া এই কথা বলিয়াছি তাহার মন কুঠির উপযোগী ছিল। সেরূপ কুঠির ভাড়ায় যে ব্যক্তি বহু অর্থ ব্যয় করে সে ব্যক্তি যদি কদলের হিসাব রাখে তাহা হইলে কি বুঝা কর্তব্য? রাত্রি 1:30 প্রহরের সময় বাহক স্কন্ধে আমি ছোটনাগপুর যাত্রা করিলাম। তথা হইতে পালামৌ 2-4 দিনের মধ্যে পৌঁছিলাম। পথের পরিচয় আর দিব না। এই কয়েক ছত্র লিখিয়া অনেক জ্বালাতন করিয়াছি, আর বিরক্ত করিব না। এবার ইচ্ছা রহিল মূল বিবরণ ভিন্ন অন্য কথা বলিব না। তবে যদি 2-1টি অতিরিক্ত কথা বলিয়া ফেলি তাহা হইলে বয়সের দোষ বুঝিতে হইবে। সেকালের হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম কোনো একজন মিলিটারি সাহেব পেরেড বৃত্তান্ত, ব্যান্ডের বাদ্যচর্চা প্রভৃতি নানা কথা পালামৌ হইতে লিখিতেন। আমি তখন ভাবিতাম পালামৌ প্রবল শহর, সাহেব সমাকীর্ণ সুখের স্থান। তখন জানিতাম না যে পালামৌ শহর নহে, একটি প্রকাণ্ড পরগনা মাত্র। শহর সে অঞ্চলেই নাই, নগর দূরে থাকুক তথায় একখানি গণ্ড গ্রামও নাই, কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ। পাহাড় আর জঙ্গল বলিলে কে কি অনুভব করেন বলিতে পারি না। যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন আর যাহাদের গৃহপার্শ্বে শ্রীগাল শ্রান্তির সংবাহক ভাট ভেরেন্ডার জঙ্গল আছে তাহারা যে একথা সমগ্র অনুভব করিয়া লইবেন ইহার আর সন্দেহ নাই। কিন্তু অন্য পাঠকের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উত্থাপন করা আবশ্যক হইয়াছে। সকলের অনুভব শক্তি তো সমান নহে। রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম তখন আমার বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে। আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম। ওই অন্ধকার মেঘ মধ্যে এখনই যাইব এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল। কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম। পরে 4-5 ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম। তখন আর মেঘভ্রম হইল না, পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতে লাগিল, কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না। তাহার পরে আরও 2-1 ক্রোশ অগ্রসর হইলে তাম্রাভ অরণ্য চারিদিকে দেখা যাইতে লাগিল। কি পাহাড়, কি তলস্থ স্থান! সমুদয় যেন মেঘদেহের ন্যায় কুঞ্চিত লোমরাজি দ্বারা সর্বত্র সমাচ্ছাদিত বোধ হইতে লাগিল। শেষ আরও কতদূর গেলে বন স্পষ্ট দেখা গেল। পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল, কোথাও আর ছেদ নাই, কোথাও কর্ষিত ক্ষেত্র নাই, গ্রাম নাই, নদী নাই, পথ নাই, কেবল বন, ঘন নিবিড় বন। পরে পালামৌ প্রবেশ করিয়া দেখিলাম নদী গ্রাম সকলই আছে,
দূর হইতে তাহা কিছুই দেখা যায় নাই। পালাউমো পরগনায় পাহাড় অসংখ্য, পাহাড়ের পর পাহাড়, তাহার পর পাহাড়, আবার পাহাড়, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। আবার বোধ হয় যেন অবনীর অন্তরাগ্নি একদিনেই সেই তরঙ্গ তুলিয়াছিল। এখন আমার ঠিক স্মরণ হয় না, কিন্তু বোধ হয় যেন দেখিয়াছিলাম সকল তরঙ্গগুলি পূর্ব দিক হইতে উঠিয়াছিল। কোনোটি পূর্ব দিক হইতে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই। এইরূপ অর্ধপাহাড় লাতেহার গ্রাম পার্শ্বে একটি আছে। আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম। এই পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নাই, সুতরাং তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায়। এক স্তরে নুড়ি, আরেক স্তরে কালো পাথর ইত্যাদি, কিন্তু কোনো স্তরই সমসূত্র নহে। প্রত্যেকটি কোথাও উঠিয়াছে, কোথাও নামিয়াছে। আমি তাহা পূর্বে লক্ষ্য করি নাই। লক্ষ্য করিবার কারণ পরে ঘটিয়াছিল। একদিন অপরাহ্নে এই পাহাড়ের মূলে দাঁড়াইয়া আছি। এমতো সময় আমার একটা নেমক হারাম ফরাসি কুকুর আপন ইচ্ছামতো তাঁবুতে চলিয়া গেল। আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম। আমার পশ্চাতে সেই চিৎকার অত্যাশ্চর্যরূপে প্রতিধ্বনিত হইল। পশ্চাৎ পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম। প্রতিধ্বনি আবার পূর্বমতো রস দীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল। আবার চিৎকার করিলাম। শব্দ পূর্ববৎ পাহাড়ের গায়ে লাগিয়া উচ্চ নিচ হইতে লাগিল। এইবার বুঝিলাম শব্দ কোনো একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায়। সেই স্তর যেখানে উঠিয়াছে বা নামিয়াছে, শব্দও সেইখানে উঠিতে নামিতে থাকে। কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয়? যতদূর পর্যন্ত সেই স্তরটি আছে ততদূর পর্যন্ত কেন যায়, তাহা কিছুই বুঝিতে পারিলাম না। ঠিক যেন সেই স্তরটি শব্দ কন্ডাক্টর। যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে সংস্পর্শ না হয়, সে পর্যন্ত শব্দ ছুটিতে থাকে। আরেকটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম। সেটি এক শিলা, সমুদয়ে একখানি প্রস্তর। তাহাতে একেবারে কোথাও কণামাত্র মৃত্তিকা নাই। সমুদয়ে পরিষ্কার ঝরঝর করিতেছে। তাহার এক স্থান অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে। সেই ফাটার ওপর বৃহৎ এক অশ্বত্থ গাছ জন্মিয়াছে। তখন মনে হইয়াছিল অশ্বত্থ বৃক্ষ বড় রসিক, এই নিরস পাষাণ হইতেও রস গ্রহণ করিতেছে। কিছুকাল পরে আর একদিন এই অশ্বত্থ গাছ আমার মনে পড়িয়াছিল। তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড় শোষক, ইহার নিকট নিরস পাষাণেরও নিস্তার নাই। এখন বোধ হয় অশ্বত্থ গাছটি আপন অবস্থানরূপ কার্য করিতেছে। সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কালযাপন করিবে, এমতো সম্ভব নহে। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন। এখন আমি অসত্যটির প্রশংসা করি। এক্ষণে সে সকল কথা যাউক। প্রথম দিনের কথা দু একটি বলি। অপরাহ্নে পালামোয়ে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ পর্বতশ্রেণী দেখিতে দেখিতে বনমধ্য দিয়া যাইতে লাগিলাম। কেবল এক সংকীর্ণ গোপথ দিয়া আমার পালকি চলিতে লাগিল। অনেক স্থলে উভয় পার্শ্বস্থ লতাপল্লব পালকি স্পর্শ করিতে লাগিল। বন বর্ণনায় যেরূপ শাল, তাল, তমাল, হিনতাল শুনিয়াছিলাম, সেরূপ কিছুই দেখিতে পাইলাম না। তাল, হিনতাল একেবারেই নাই, কেবল শালবন। অন্য বন্য গাছও আছে। শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নাই। সকলগুলি আমাদের দেশীয় কদম্ব বৃক্ষের মতো, না হয় কিছু বড়, কিন্তু তাহা হইলেও জঙ্গল অতি দুর্গম। কোথাও তাহার ছেদ নাই, এই জন্য ভয়ানক। মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য। এইরূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠঘণ্টার বিস্ময়কর শব্দ কর্ণগোচর হইল। কাষ্ঠঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম। গৃহপালিত পশু বনে পথ হারাইলে শব্দানুসরণ করিয়া তাহাদের অনুসন্ধান করিতে হয়। এই জন্য গলঘণ্টার উৎপত্তি। কাষ্ঠঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভিতর কেমন করে। পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দে আরও যেন অবসন্ন করে, কিন্তু সকলকে করে কিনা তাহা বলিতে পারি না। পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া
আমার পালকির প্রতি এক দৃষ্টিতে চাহিয়া আছে। তাহার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলিতেছে। আমি ভাবিলাম, পালিত মহিষ যখন নিকটে, তখন গ্রাম আর দূরে নহে। অল্প বিলম্বেই অর্ধ শুষ্ক তৃণাবৃত একটি শুষ্ক প্রান্তর দেখা গেল। এখানে সেখানে দুই একটি মধু বা মৌয়া বৃক্ষ ভিন্ন সে প্রান্তরে গুল্মকী লতা কিছুই নাই। সর্বত্র অতি পরিষ্কার। পর্বত ছায়ায় সে প্রান্তর আরও রম্য হইয়াছে। তথায় কতকগুলি কোলবালক একত্র মহিষ চড়াইতেছিল। সেরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই। সকলের গলায় পুতির 7 নড়ি, ধুকধুকির পরিবর্তে এক একখানি গোল আরশি, পরিধানে ধরা, কর্ণে বনফুল। কেহ মহিষপৃষ্ঠে শয়ন করিয়া আছে, কেহ বা মহিষপৃষ্ঠে বসিয়া আছে, কেহ কেহ নৃত্য করিতেছে। সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল। যেরূপ স্থান, তাহাতে এই পাথুরে ছেলেগুলি উপযোগী বলিয়া বিশেষ সুন্দর দেখাইতেছিল। চারিদিকে কালো পাথর, পশুও পাথুরে, তাহাদের রাখালো সেই রূপ। এই স্থলে বলা আবশ্যক, এই অঞ্চলে মহিষ ভিন্ন গরু নাই, আর বালকগুলি কোলের সন্তান। এই অঞ্চলে প্রধানত কোলের বাস। কোলেরা বন্য জাতি, খর্বাকৃতি, কৃষ্ণবর্ণ, দেখিতে কুৎসিত কি রূপবান তাহা আমি মীমাংসা করিতে পারি না। যে সকল কোল কলিকাতা আইসে বা চা বাগানে যায়, তাহাদের মধ্যে আমি কাহাকেও রূপবান দেখি নাই, বরং অতি কুৎসিত বলিয়া বোধ করিয়াছি। কিন্তু স্বদেশে কোলমাত্রেই রূপবান, অন্তত আমার চক্ষে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। প্রান্তরের পর এক ক্ষুদ্র গ্রাম, তাহার নাম স্মরণ নাই। তথায় 30-32টি গৃহস্থ বাস করে। সকলেরই পণ্যকুটির। আমার পালকি দেখিতে যাবতীয় স্ত্রীলোক ছুটিয়া আসিল। সকলেই আবলুসের মতো কালো, সকলেই যুবতী, সকলেরই কটিদেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো, সকলেরই কক্ষ বক্ষ আবরণ শূন্য। সেই নিরাবৃত বক্ষে পুতির 7 নড়ি, তাহাতে ক্ষুদ্র ক্ষুদ্র আরশি ঝুলিতেছে। কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল, মাথায় বড় বড় বনফুল। যুবতীরা পরস্পর কাঁধ ধরাধরি করিয়া দেখিতে লাগিল, কিন্তু দেখিল কেবল পালকি আর বেহারা। পালকির ভিতরে কে বা কি, তাহা কেহই দেখিল না। আমাদের বাংলায়ও দেখিয়াছি, পল্লীগ্রামে বালক বালিকারা প্রায় পালকি আর বেহারা দেখিয়া ক্ষান্ত হয়। তবে যদি সঙ্গে বাদ্য থাকে, তাহা হইলে বরকনে দেখিবার নিমিত্ত পালকির ভিতরে দৃষ্টিপাত করে। যিনি পালকি চড়েন, সুতরাং তিনি দুর্ভাগ্য। কিন্তু গ্রাম্য বালক বালিকারাও অতি নিষ্ঠুর, অতি নির্দয়। তাহার পর আবার কতদূর গিয়া দেখিলাম, পথশ্রান্তা যুবতীরা মদের ভাটিতে বসিয়া মদ্যপান করিতেছে। গ্রাম মধ্যে যে যুবতীদের দেখিয়া আসিয়াছি, ইহারাও আকারে অলঙ্কারে অবিকল সেই রূপ, যেন তাহারাই আসিয়া বসিয়াছে। যুবতীরা উভয় জানু দ্বারা ভূমি স্পর্শ করিয়া 2 হস্তে শালপত্রের পাত্র ধরিয়া মদ্যপান করিতেছে, আর ঈষৎ হাস্যবদনে সঙ্গীদের দেখিতেছে। জানু স্পর্শ করিয়া উপবেশন করা কোলজাতির স্ত্রীলোকদিগের রীতি। বোধহয় যেন সাঁওতাল দিগেরও এই রীতি দেখিয়াছি। বনের মধ্যে যেখানে সেখানে মদের ভাটি দেখিলাম, কিন্তু বাংলায় ভাটিখানায় যেরূপ মাতাল দেখা যায়, পালাউম পরগনায় কোনো ভাটিখানায় তাহা দেখিলাম না। আমি পরে তাহাদের আহার ব্যবহার সকলই দেখিতাম, কিছুই তাহারা আমার নিকট গোপন করিত না। কিন্তু কখনো স্ত্রীলোকদের মাতাল হইতে দেখি নাই, অথচ তাহারা পানকুণ্ঠ নহে। তাহাদের মদের মাদকতা নাই, এ কথাও বলিতে পারি না। সেই মদ পুরুষেরা খাইয়া সর্বদা মাতাল হইয়া থাকে। পূর্বে কয়েকবার কেবল যুবতীদের কথাই বলিয়াছি, ইচ্ছাপূর্বক বলিয়াছি এমন নহে। বাংলার পথঘাটে বৃদ্ধাই অধিক দেখা যায়, কিন্তু পালাউম অঞ্চলে যুবতী অধিক দেখা যায়। কোলের মধ্যে বৃদ্ধা অতি অল্প, তাহারা অধিক বয়সী হইলেও যুবতীই থাকে। অশীতি পরায়ণা না হইলে তাহারা লোল চর্মা হয় না। অতিশয় পরিশ্রমী বলিয়া গৃহকার্য, কৃষিকার্য সকল কার্যই তাহারা করে। পুরুষেরা স্ত্রীলোকের ন্যায় কেবল বসিয়া সন্তান রক্ষা করে, কখনো কখনো চাটাই বুনে। আলস্য জন্য পুরুষেরা বঙ্গ মহিলাদের ন্যায় শীঘ্র বৃদ্ধ হইয়া যায়।
স্ত্রীলোকেরা শ্রমহেতু চিরযৌবনা থাকে। লোকে বলে পশুপক্ষীর মধ্যে পুরুষ জাতি বলিষ্ঠ ও সুন্দর, মনুষ্য মধ্যেও সেই নিয়ম। কিন্তু কোলদের দেখিলে তাহা বোধ হয় না। তাহাদের স্ত্রী জাতিরাই বলিষ্ঠা ও আশ্চর্য কান্তি বিশিষ্টা। কিন্তু তাহাদের বয়প্রাপ্ত পুরুষদের গায়ে খড়ি উঠিতেছে, চোখে মাছি উড়িতেছে, মুখে হাসি নাই, যেন সকলেরই জীবনী শক্তি কমিয়া আসিয়াছে। আমার বোধ হয় কোলজাতির ক্ষয় ধরিয়াছে। ব্যক্তিবিশেষের জীবনী শক্তি যেরূপ কমিয়া যায়, জাতি বিশেষেরও জীবনী শক্তি সেইরূপ ক্ষয়প্রাপ্ত হয়, ক্রমে ক্রমে লোপ পায়। মানুষের মৃত্যু আছে, জাতিরও লোপ আছে। এই পরগনায় পর্বতের স্থানে স্থানে অসুরেরা বাস করে। আমি তাহাদের দেখি নাই। তাহারা কোলদের সহিত বা অন্য কোনো বন্যজাতির সহিত বাস করে না। শুনিয়াছি অন্য জাতীয় মনুষ্য দেখিলে তাহারা পলায়। পর্বতের অতি নিভৃত স্থানে থাকে বলিয়া তাহাদের অনুসন্ধান করা কঠিন। তাহাদের সংখ্যা নিতান্ত অল্প হইয়া পড়িয়াছে। পূর্বকালে যখন আর্যেরা প্রথমে ভারতবর্ষে আসেন, তখন অসুরগণ অতি প্রবল ও তাহাদের সংখ্যা অসীম ছিল। অসুরেরা আসিয়া আর্যগণের গরু কাড়িয়া লইয়া যাইত, ঘৃত খাইয়া পলাইত। আর্যেরা নিরুপায় হইয়া কেবল ইন্দ্রকে ডাকিতেন। কখনো কখনো দলবল জুটাইয়া লাঠালাঠিও করিতেন। শেষে বহুকাল পরে যখন আর্যগণ উন্নত ও শক্তিসম্পন্ন হইলেন, তখন অসুরগণকে তাড়াইয়াছিলেন। পরাজিত অসুরগণ ভালো ভালো স্থান আর্যদের ছাড়িয়া দিয়া আপনারা দুর্গম পাহাড় পর্বতে গিয়া বাস স্থাপন করে। অদ্যাবধি সেই পাহাড় পর্বতে তাহারা আছে, কিন্তু আর তাহাদের বলবীর্য নাই, আর সে অসীম সংখ্যাও তাহাদের নাই। এক্ষণে যেরূপ অবস্থা, তাহাতে অসুরকুল ধ্বংস হইয়াছে বলিলেও অন্যায় হয় না। যে 10-5 জন এখানে সেখানে বাস করে, আর কিছুদিনের পর তাহারাও থাকিবে না। জাতিলোপ মধ্যে মধ্যে হইয়া থাকে। অনেক আদিম জাতির লোপ হইয়া গিয়াছে, অদ্যাপি হইতেছে। জাতিলোপের হেতু দর্শনবিদদের মধ্যে কেহ কেহ বলেন যে, পরাজিত জাতিরা বিজয়ী কর্তৃক বিতাড়িত হইয়া অতি অযোগ্য স্থানে গিয়া বাস করিলে পূর্বস্থানে যে সকল সুবিধা ছিল, তাহার অভাবে ক্রমে তাহারা অবনত ও অবসন্ন হইয়া পড়ে। এ কথা অনেক স্থলে সত্য, সন্দেহ নাই। অসুরগণের পক্ষে তাহাই খাটিয়া ছিল বোধহয়। কিন্তু সাঁওতালেরাও একসময় আর্যগণ কর্তৃক বিতাড়িত হইয়া দামিনীকোতে পলায়ন করিয়াছিল। সেই অবধি অনেককাল তথায় বাস করে। অদ্যপি তথায় খাস সাঁওতালেরা বাস করিতেছে। পূর্বাপেক্ষা তাহাদের যে কুলক্ষয় হইয়াছে, এমত শোনা যায় না। মার্কিন ও অন্যান্য দেশে যেখানে সাহেবরা গিয়া রাজ্য স্থাপন করিয়াছেন, সেখানকার আদিমবাসীরা ক্রমে ক্রমে লোপ পাইতেছে। তাহার কারণ কিছুই অনুভব হয় না। রেড ইন্ডিয়ান, নাটিক ইন্ডিয়ান, নিউজিল্যান্ডার, তাসমানীয় প্রভৃতি কত জাতি লোপ পাইতেছে। মৌরি নামক আদিম জাতি বলিষ্ঠ, বুদ্ধিমান, কর্মঠ বলিয়া পরিচিত। তাহারাও সাহেবদের অধিকারে ক্রমে লোপ পাইতেছে। 1848 সালে তাহাদের সংখ্যা 1 লক্ষ ছিল। 20 বৎসর পরে 38,000 হইয়া গিয়াছিল। এক্ষণে সে জাতির অবস্থা কি তাহা জানি না। বোধহয় এতদিনে লোপ পাইয়া থাকিবে, অথবা যদি এতদিন থাকে তবে অতি সামান্য অবস্থায় আছে। মৌরি দুর্বল নহে। তৎসম্বন্ধে একজন সাহেব লিখিয়াছেন, হি ইজ দ্য নোবলেস্ট অফ স্যাভেজেস, নট ইকুয়ালড বাই দ্য বেস্ট অফ রেড ইন্ডিয়ান্স। তথাপি এ জাতি লোপ পায় কেন? তুমি বলিবে সাহেবদের অত্যাচারে। তাহা কদাচ নহে। ক্যানাডার অধিবাসী সম্বন্ধে সাহেবরা কতই যত্ন করিয়াছিলেন, কিছুতেই তাহাদের কুলক্ষয় রক্ষা করিতে পারেন নাই। ডাক্তার গিকি লিখিয়াছেন যে, ইন ক্যানাডা ফর দ্য লাস্ট 50 years the Indians have been treated with paternal kindness, but the wasting never stops. The government has built them houses, furnished them with plows, supplied them constantly with rifles, ammunition and clothes, paid their medical attendants. But the result is merely this, that their extinction goes on more slowly than it otherwise would. সমাজোপযোগী ভালো স্থান ত্যাগ করিয়া বিপরীত স্থানে তো এই জাতিদের যাইতে হয় নাই। তবে তাহাদের কুল্লোপ হইল কেন? কেহ কেহ বলেন যে সাহেবদের সংস্পর্শে দোষ আছে।
প্রধান জাতির সংস্পর্শে আসিলে সামান্য জাতিরা কতকটা উদ্যম ভঙ্গ ও অবসন্ন হইয়া পড়ে। এই কথার প্রত্যুত্তরে একজন সাহেব লিখিয়াছেন যে ভারতবর্ষে কতই সামান্য জাতি বাস করে, কিন্তু শ্বেতকায় জাতির সংস্পর্শে তাহাদের তো কুলবৃদ্ধির ব্যাঘাত হয় না। আমরা একথা সম্বন্ধে এইমাত্র বলিতে পারি যে ভারতবর্ষে আদিম জাতির কুলক্ষয় অনেক দিন আরম্ভ হইয়াছে, কিন্তু ইংরেজদের সমাগমের পর কোন জাতির ক্ষয় ধরিয়াছে এমন তো নিশ্চয় করিয়া বলিতে পারি না। তবে কোলদের সম্বন্ধে কিছু সন্দেহ করা যাইতে পারে, তাহার কারণ আরেক সময় সমালোচনা করা যাইবে। এক্ষণে এ সকল কথা যাউক। অনেকের নিকট ইহা শিবের গীত বোধ হইবে, কিন্তু এই বয়সে যখন যাহা মনে হয় তখনই তাহা বলিতে ইচ্ছা যায়। লোকের ভালো লাগিবে না এ কথা মনে তখন থাকে না। যাহাই হোক, আগামীবারে সতর্ক হইব। কিন্তু যে কথার আলোচনা আরম্ভ করা গিয়াছিল তাহা শেষ হয় নাই। ইচ্ছা ছিল এই উপলক্ষে বাঙালির কথা কিছু বলি, কিন্তু চারিদিকে বাঙালির উন্নতি লইয়া বাহবা পড়িয়া গিয়াছে। বাঙালি ইংরেজি শিখিতেছে, উপাধি পাইতেছে, বিলাত যাইতেছে, বাঙালি সভ্যতার সোপানে উঠিতেছে। বাঙালির আর ভাবনা কি? এই সকল তো বাহ্যিক ব্যাপার। বঙ্গ সমাজের আভ্যন্তরীণ ব্যাপার কি একবার অনুসন্ধান করিলে ভালো হয় না? শুনিতেছি গণনায় বঙ্গবাসীদের সংখ্যা বাড়িতেছে, বড়ই ভালো।